ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুমপুরি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প বীর রাজকুমার। এক দেশে এক রাজা আর রানী ছিল। রাজা রানীর ছেলে মেয়ে কিছুই ছিল না। কত যজ্ঞই তারা করেছে, হোম তপ্পন করেছে, কিছুতেই কোনো ফল পায় নাই তারা। অবশেষে এক সন্ন্যাসীর বরে রাজা রানীর এক কন্যা সন্তানের জন্ম হল। সন্ন্যাসী বর দিল আর রাজামশাইকে বলে দিল, সপ্তদশ বর্ষ পূর্ণ না হওয়া পর্যন্ত রাজকুমারী যেন রাজবাড়ির বাহিরে না যায়। সন্ন্যাসীর আদেশ, তা কোনো মতেই লঙ্ঘন করা যাবে না। লঙ্ঘন করলে ভয়ানক বিপদ ঘটবে। মেয়েটি দেখতে অত্যন্ত সুন্দরী হয়েছিল। যত দিন যাচ্ছিল তত সে যেন আরো অপরূপা হয়ে উঠছিল। তার ললাট পূর্ণ চন্দ্রের মতো উজ্জ্বল, ঠোঁট দুটি লাল টুকটুকে, ঠিক যেন গোলাপের পাপড়ি। গায়ের রং থপথপে সাদা, শ্বাস প্রশ্বাসে যেন বেলফুলের সুগন্ধ, কণ্ঠে যেন কোকিলের ধ্বনি। হাসলে মুক্ত ঝরে, কাঁদলে হীরা পড়ে। দেখতে সে এতটাই সুন্দরী ছিল, যেই দেখত সেই মুগ্ধ হয়ে যেত। রাজকন্যা রাজ্যপুরীতেই থাকতেন। রাজার আদেশ, চারিদিকে কড়া পাহারা। কোনো মতেই রাজকন্যা রাজ্যপুরী ছেড়ে বাইরে বেরোতে যেন না পারে। রাজবাড়ির বাইরে একটা আলাদা পৃথিবী আছে, যেটা কোনোদিনই রাজকন্যা দেখেনি। রাজকন্যা সারা জীবন এতদিন পর্যন্ত সে রাজবাড়ি দেখে কাটিয়েছে। রাজকন্যা কল্পনাও করতে পারেনি বাইরের জগৎটা ঠিক কেমন। রাজকন্যা মনে করত ওই রাজবাড়িটাই শুধু পৃথিবীর মধ্যে আছে, আর তার বাইরে কিছু নেই। দাস দাসী, লোকজন, মা বাবা, এই বুঝি তার সব। রাজকন্যার রূপের খ্যাতি দিনে দিনে লোকের মুখে মুখে সর্বত্র ছড়িয়ে পড়ল। কত দেশ দেশান্তরের থেকে রাজা রাজপুত্র তাকে বিবাহ করবার জন্য প্রস্তাব পাঠাল, কিন্তু রাজা কোনো মতেই রাজি হলেন না। সন্ন্যাসীর কথা রাজার মাথায় ছিল, তাই রাজা ভাবছিলেন রাজকুমারী সপ্তদশ বর্ষ অতিক্রম করলে তখন তিনি ভেবে দেখবেন। স্বয়ংবর সভার আহ্বান তিনি নিজেই করবেন। রাজকুমারীর যাকে পছন্দ, রাজকুমারীকে তার হাতেই তিনি তুলে দেবেন। তিনি তার মেয়ের সুখ দেখতে চান। মেয়েকে এমন হাতে তুলে দিতে চান যে হাত সবসময় রাজকুমারীকে সুরক্ষা দেবে, নিরাপদে রাখবে তাকে। দেখতে দেখতে রাজকুমারী সপ্তদশ বর্ষের কাছাকাছি চলে এলেন। আর একটি দিন বাকি ছিল। সেই একদিন পূর্ণ হলেই রাজকুমারী সপ্তদশ বর্ষে পা দেবেন। রাজা রানী মনের মধ্যে অনেক চিন্তা নিয়েছিলেন। এরপর রাজা রানী চিন্তামুক্ত হবে। রাজকুমারী সপ্তদশ বর্ষে পা দিলে আর কোনো চিন্তা থাকবে না। রাজবাড়িতে তাই একটা আনন্দের আবহাওয়া ছিল। রাজকুমারীর জন্মদিন খুব বড় করেই রাজারানী পালন করতে চান। বিশাল বড় উৎসবের আয়োজন করা হল। বড় করে ধুমধাম করে হবে রাজকন্যার এই জন্মদিন। দেশের যত প্রজা আছে সকলকে দান ধ্যান করা হবে, খাওয়ানো হবে, ভীষণ মজা হবে। রাজকুমারী খুব খুশি ছিলেন। তিনি হঠাৎ এই আনন্দে নাচতে নাচতে বাগানের বাইরে চলে গেলেন। আর বাইরে চলে যাওয়ার পরই তিনি রাজবাড়ি পার হয়ে গেলেন। রাজবাড়ির প্রাচীর পার হয়ে গেছেন তখন রাজকন্যা। তিনি হঠাৎ চোখ খুলে দেখেন সামনে সবুজ মাঠ, কত সুন্দর সবুজ সবুজ গাছপালা। তিনি আগে কখনো ওইসব দেখেননি। কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কি বিশাল বড় নীল আকাশ। বাড়ির ছাদের ওপর থেকে দেখা নীল আকাশ আর মাঠের মাঝে দাঁড়িয়ে দেখা নীল আকাশ, দুটোর মধ্যে কতটাই পার্থক্য। নীল আকাশ যেন মাঠের শেষ সীমানায় পৌঁছে গেছে। রাজকুমারী আজ জীবনে প্রথমবার রাজবাড়ির প্রাচীরের গণ্ডি পার হয়ে বাইরে পা দিয়েছেন। রাজকুমারী খুবই আনন্দিত ছিলেন। তার মনে আকাশে বাতাসে চারিদিকে ছিল খুশির ছোঁয়া। কিন্তু হঠাৎ হলো কি, একটা বিশাল বড় দমকা হাওয়া রাজকুমারীর গায়ে এসে লাগল। রাজকুমারী ভাবছিলেন আর এখানে থাকাটা ঠিক হবে না, হয়তো ঝড় আসতে পারে। রাজকুমারী তাই পা বাড়িয়ে নিজের রাজপ্রাসাদের মধ্যে ঢোকার চেষ্টা করছিলেন। এমন সময় একটা প্রবল ঘূর্ণিঝড় হঠাৎ করে কোথা থেকে এলো, রাজকুমারীকে ভীষণ গর্জনের সাথে কোথায় উড়িয়ে নিয়ে চলে গেল।
আর সন্ধান পাওয়া গেল না রাজকুমারী। রাজা রানী দুজনেই তখন প্রাসাদের চারিদিকে রাজকুমারীকে খুঁজছেন। কেউ খুঁজে পেলেন না রাজকুমারীকে। রাজা রানী তখন শোকে কাতর হয়ে গেলেন। কিছুতেই তারা তাদের প্রিয় কন্যাকে খুঁজে পাচ্ছে না। আজ তো শেষ দিন। আজকের দিনটা ভালোভাবে পূর্ণ হলেই রাজকুমারী কাল সপ্তদশ বর্ষে পা দিতেন। এই শেষ দিনটা ভালোভাবে কাটল না। যা এত বছর ধরে হয়নি তা আজ হল। বেঁধে রাখা গেল না রাজকুমারীকে। সে যে কেন চলে গেল এই রাজপ্রাসাদ ছেড়ে, কোথায় গেল, কেউ কিছুই বুঝতে পারল না। সবাই একটা আলাদা চিন্তাভাবনায় ছিল। রাজকুমারীর খোঁজ কেউই পাচ্ছিল না। সবার মনে এরকম হাজার প্রশ্ন ঘুরঘুর করছিল। এমন সময় রাজা যখন খুবই চিন্তায় ছিলেন, হঠাৎ করে ভিন দেশের থেকে একটি রাজপুত্র এসে উপস্থিত হয়। সে রাজাকে চিন্তিত দেখে রাজার কাছে সব কথা জানতে চায়। রাজা তাকে বলে তার বড্ড বড় ক্ষতি হয়ে গেছে, জীবনের সবথেকে বড় ক্ষতি। তার প্রিয় মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিভাবে কি হয়েছে কেউই বলতে পারছে না। কোথায় সে আছে তাও রাজারানী কেউ জানে না। রাজপুত্র রাজার কাছে এইসব কথা শুনলেন। তারপর নিজেই ঠিক করলেন তিনি যাবেন রাজকন্যার সন্ধানে। সেই রাজকুমারের চেহারা যেমন সুন্দর ছিল, তেমনই সাহসে তিনি ছিলেন অদ্বিতীয়। সোনার মতো গায়ের রং, লম্বা চওড়া চেহারা, চক্ষু ছিল আগুনের মতো দীপ্ত, আর হৃদয় ছিল নির্ভীক। রাজকুমারকে দেখলে যে কোনো মেয়েরই পছন্দ হয়ে যাবে এক দৃষ্টিতে। রাজকুমারীর সন্ধানে রাজপুত্র বেরিয়ে পড়লেন। দেখতে দেখতে কত জঙ্গল, কত গ্রাম পার হওয়ার পর এক গভীর নদীর সামনে এসে উপস্থিত হলেন। সামনেই রয়েছে বিশাল বড় পর্বতমালা, আর নদীটি ছিল খুবই গভীর। তিনি অনেক দেশ পার হয়ে এই নদীর সামনে এসে উপস্থিত হয়েছেন। রাজকুমার দেখলেন কি সুন্দর, নদীর চারদিকে কত সুন্দর সুন্দর পাখি গাছে বসে আছে, কত ধরনের ফুল সেখানে, লাল, নীল, হলুদ, কি সুন্দর দেখতে। সারাদিন এত পরিশ্রম করে আসার পর রাজপুত্র বড়ই ক্লান্ত ছিলেন। নদীর ধারে একটি গাছের তলায় তিনি বসলেন। শীতল বাতাস ক্লান্ত রাজকুমারকে তখন অনেকটা শান্তি দিচ্ছিল। যাই হোক, তাকে আরও অনেকটা পথ যেতে হবে। তিনি অবশ্য কোথায় যাচ্ছেন তিনি তাও জানেন না। শুধু রাজকুমারীকে খুঁজে বার করতে হবে, এটাই তার মাথায়। রাজপুত্র ভাবলেন আর বেশিক্ষণ সেখানে বসে থাকা তার চলবে না। রাজকুমারীর সন্ধান করতে হবে তো, তাকে উঠে যেতে হবে, আগের পথে এগোতে হবে। রাজপুত্র এরপর নদীর থেকে একটু জল পান করলেন। তারপর সামনের বড় পর্বতমালাতে ধীরে ধীরে চড়তে শুরু করলেন। সেই পর্বতের অনেকটা উপরে রাজপুত্র তখন পৌঁছে গেছেন, সন্ধ্যা নামবে বলে। এমন সময় তিনি এক বৃদ্ধাকে পর্বতের ওপরে দেখতে পান। সাদা চুল, ভীষণ লম্বা চুল, গাল থুরথুর করছে একবারে, খুবই বৃদ্ধা মহিলা। দাঁত নেই, পরনে কিন্তু বিশ্রী কাপড়। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, বৃদ্ধা মহিলাটির পাশে দুটি অপূর্ব সুন্দরী নারী, দুজনেই সুন্দর পোশাক পরে আছে, গায়ে স্বর্ণ অলঙ্কার, তাদের মুখ হাসি ভরা, দেখে যেন মনে হচ্ছে ভোরের ফোটা পদ্ম ফুল। রাজকুমার ভক্তিভরে সে মহিলাকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন, মা, আপনি এই পর্বতে থাকেন? আমি অনেকক্ষণ ধরেই খুঁজছি একটি মেয়েকে। আপনি কি তার সম্বন্ধে কিছু বলতে পারবেন, সন্ধান দিতে পারবেন? প্রথমেই বুড়ি রাজকুমারের দিকে তাকিয়ে একটা উচ্চস্বরে হাসি দিলেন। তারপর বললেন, হ্যাঁ রে বাপু, তোর সাহস দেখছি কম নয়। তুই এত উঁচুতে উঠে এলে কি করে সেই মেয়ের খোঁজে? যা, ভীষণ সাহস দেখিয়েছিস তো তুই। এই উঁচু পাহাড়ে দৈত্যরাও আসতে পারে না, তুই এলে কিভাবে? এত সাহস তোর বুকে? রাজপুত্র সে মহিলাটির দিকে অত্যন্ত বিনীতভাবে বললেন, মা, আমি মরি আর বাঁচি যাই হই, আমি কথা দিয়েছি রাজকুমারীর পিতাকে, তাকে খুঁজে আনবই। তাই মরণ হলেও হবে, কিন্তু তাকে আমায় খুঁজে আনতেই হবে। বুড়ি বলল, তাই নাকি? ঠিক আছে, তুই সন্ধান করতে পারিস, খুঁজেও পেতে পারিস,
কিন্তু খুঁজে পাওয়া বড়ই কঠিন। তুই যে রাজকুমারীকে সন্ধান করছিস সেই রাজকুমারী প্রবল হাওয়ায় উড়ে গিয়ে পড়েছে রাক্ষস রাক্ষসীদের দেশে। সেইখানে রাক্ষস রাক্ষসীরা তো তোকে মশা মাছির মতো গিলে খেয়ে নেবে। তুই কি করে লড়বি তাদের সাথে? কি করে ফিরিয়ে আনবি রাজকুমারীকে? রাজপুত্র বলল, মা, আমার কাছে সেরকম কিছু অস্ত্রশস্ত্র নেই, কিন্তু আমার হৃদয়টা বড়ই নির্ভীক। সেটাই হাজারো অস্ত্রের সমান। বৃদ্ধা মহিলাটি রাজকুমারের এই রূপ থেকে খুবই সন্তুষ্ট হয়। রাজকুমারের সাহস দেখে সে প্রশংসা করে, বলে, বেশ বাবা, তুই যদি ভয় না খাস তবে আমি তোর সাহায্য করব। তবে তোকে একটা প্রতিজ্ঞা করতে হবে। সেই রাক্ষস রাক্ষসীদের রাজ্যে একটি কুয়ো আছে। কুয়োর মধ্যে একটি বালতি আছে। বালতির মধ্যে একটি শিশি আছে। সেই শিশির মধ্যে এমন জল আছে যা পান করলে যৌবন আবার ফিরে পাওয়া যায়। তোকে কিন্তু আমাকে সেটি এনে দিতে হবে। রাজপুত্র বলল, তাই হবে মা, আমি আপনাকে সেই শিশি এনে দেব। আপনি শুধু রাক্ষস রাক্ষসীদের রাজ্যে যাওয়ার রাস্তাটা আমায় বলুন। কিভাবে আমি রাজকুমারীকে উদ্ধার করতে পারি সেটা আমায় বলে দিন। বৃদ্ধা মহিলা এরপর খুব খুশি হয়। সে বলে, তোকে আমি 3টি জিনিস দিচ্ছি। এই 3টি জিনিস নিয়ে রাক্ষস রাক্ষসীদের রাজ্যে যাবি। তাহলে বাবা, তোর আর কোনো চিন্তা থাকবে না। তুই রাজকুমারীকে নিয়েই বাড়ি ফিরতে পারবি। প্রথমটি হলো একটি সুতো, দ্বিতীয়টি হলো একটি টুপি, আর তৃতীয়টি একটি জল খাবার গ্লাস। সুতোটা তুই যেখানেই ফেলবি সেখানেই তোর পার হবার সেতুর মতো কাজ করবে। নদীর মাঝে যদি তুই সুতো ফেলিস তাহলে সেখানে সেতু তৈরি হবে। সুতোর ওপর দিয়ে টকবক করে ঘোড়া ছুটিয়ে তুই বড় বড় নদীও পার হতে পারবি। এরপর বলি, ওই টুপি, পাহাড়ের পথ বরফে ঢাকা, অনেক বড় বড় বরফে ঢাকা পাহাড় তোকে অতিক্রম করতে হবে। সেই টুপি তুই যখন মাথায় পরবি, শীতের কোনো কম্পন তোকে ছুঁতে পারবে না। তোর শরীর সবসময় গরম থাকবে। আর ওই জলের গ্লাস, ওই জলের গ্লাসের মধ্যে সব সময় জল পূর্ণ হয়ে থাকে। যখনই তোর তৃষ্ণা লাগবে তখনই তুই জলের গ্লাসের দিকে যেই চাইবি সেই জলে ভর্তি হয়ে যাবে ওই গ্লাসখানা। তুই অনেক দূরের পথ অতিক্রম করতে পারবি। তৃষ্ণার জন্য তোকে কোথাও ছোটাছুটি করতে হবে না। এই 3টি জিনিস নিয়ে গেলেই তুই রাক্ষস রাজ্যে পৌঁছে যেতে পারবি। সেই বৃদ্ধা মহিলা এরপর রাজপুত্রকে 3টি জিনিস দিলেন আর রাক্ষস রাজ্যের পথটি বলে দিলেন। রাজপুত্র পরের দিন সকালেই রওনা দিলেন। পরের দিন সকালে রাজপুত্র অনেক গভীর অরণ্য পার হওয়ার পর পৌঁছে গেলেন সেই বরফের পাহাড়ের দেশে। পরপর কত বরফের পাহাড়! প্রত্যেকটি পাহাড় রাজকুমারকে পার হতে হবে। সামনে সাজানো রয়েছে 18টি পর্বতমালা। প্রত্যেকটি পার হওয়ার পরই আবার নতুন কিছু অপেক্ষা করছে রাজকুমারের জন্য। রাজকুমার প্রথমেই বৃদ্ধা মহিলার দেওয়া টুপিটা পরে নিলেন। পর্বত আরোহণ করে একটি একটি করে 18টি পর্বত পার হলেন। তারপর রাজকুমার দেখতে পেলেন বিশাল বড় মরুভূমি। সেই মরুভূমিতে এত কড়া রোদ, সেখানে এক মুহূর্তও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। মুহূর্তের মধ্যে গলা তৃষ্ণার জন্য ছটফট করছে। বুড়ির দেওয়া সেই গ্লাস রাজকুমার হাতেই ধরেছিলেন। যখনই তার তৃষ্ণা লাগছিল সে জলের দিকে তাকাচ্ছিল, আর সাথে সাথে গ্লাসটি জলপূর্ণ হয়ে যাচ্ছিল। রাজকুমার তৃষ্ণা মিটিয়ে নিচ্ছিলেন সহজেই। দেখতে দেখতে রাজকুমার মরুভূমিটিও পার করলেন। এরপর বিশাল বড় বড় নদী বইছে। সেই নদী ভীষণ গভীর এবং বড় চওড়া। রাজকুমার সুতোটা প্রথমেই নদীর মধ্যে ফেলে দিলেন। সুতোর এক প্রান্ত ছুঁড়তেই একটা বড় সেতু হয়ে গেল। টকবক করে ঘোড়া ছুটিয়ে নদীর ওই পারে রাজপুত্র চলে গেলেন। তারপর সুতোটা ভালো করে গুটিয়ে আবার নিচের কাছে রেখে নিলেন। কিছু দূর যাওয়ার পর রাজকুমার দেখলেন বিশাল সুন্দর ফুলের বাগান। পৃথিবীর এমন কোনো ফুল নেই সেই বাগানে নেই। কত রকমের সুন্দর সুন্দর ফুল, কি অপূর্ব সুবাস! কত ফুলই সে দেখেছে ছোট থেকে।
কিন্তু এই ফুলেদের সুবাস যেন স্বর্গের ফুলের মতো। তাকে সেখানেই মুগ্ধ করে দাঁড় করিয়ে রাখবে, আর কোথাও যেতে মন চাবে না। রাজপুত্র রাজকুমারীর সন্ধানে আরও এগিয়ে চললেন। ফুলের সুবাসকে পিছনে ফেলে রেখে তাকে যে যেতেই হবে। এগোতে এগোতে তিনি দেখলেন একটা বিশাল বড় স্বর্ণপুরী। কত বড় বড় রাজপ্রাসাদ! এক একটা রাজপ্রাসাদ 100 তলার থেকেও বড়। প্রত্যেকটি রাজপ্রাসাদই সোনা দিয়ে মোড়া। কি অপূর্ব সুন্দর! সূর্যের আলো যেই রাজপ্রাসাদের ওপর পড়ছে, রাজপ্রাসাদগুলোকে দেখে মনে হচ্ছে যেন স্বর্গে এসেছে। গোটা রাজ্যটাই সোনার। সোনার উজ্জ্বল আলো চোখ ধাঁধিয়ে দিচ্ছে রাজপুত্রের। রাজপুত্র তবুও এগিয়ে গেলেন। চারিদিকে ঘুরে ঘুরে দেখলেন অনেকগুলো রাজপ্রাসাদ ছিল। কোন প্রাসাদের মধ্যে তাকে প্রবেশ করতে হবে তিনি ঠিক বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় হঠাৎ কান পেতে শুনলেন একটি প্রাসাদের থেকে অনেক লোকজনের আওয়াজ আসছে। তিনি বুঝতে পারলেন এত কোলাহল মানে ওই প্রাসাদেই কেউ আছে। বাকি প্রাসাদের থেকে সেরকম কোনো কথাবার্তার শব্দ আসছিল না। রাজপুত্র সেই প্রাসাদটির মধ্যে প্রবেশ করলেন। প্রাসাদের মধ্যে প্রবেশ করতেই সামনে একটা বড় গাছ ছিল। কেউ দেখার আগে রাজপুত্র ছুটে গিয়ে গাছের ওপরে চেপে বসলেন। গাছের পাতার আড়ালে নিজেকে ঢাকা নিয়ে নিলেন। কেউ আর তাকে দেখতে পেল না। রাজপুত্র দেখলেন কত রাক্ষসীরা ঘুরছে। কত রাক্ষসী মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কিছু রাক্ষসী ঢোল তবলা এসব বার করে নাচও করছে। অনেক রাক্ষসী আবার কড়া পাহারায় নিযুক্ত। তারা মনে হয় এই রাজ্যের সৈনিক। রাজপুত্র অন্ধকার নামার অপেক্ষা করছিলেন। গাছের মধ্যে থেকে তিনি সবকিছু দেখছিলেন, কিন্তু কোনো শব্দ করেননি। কেউ বুঝতেও পারেনি রাজপুত্র সেই রাজপ্রাসাদের মধ্যেই গাছে আছে। দেখতে দেখতে অন্ধকার নামল। অন্ধকার নামতেই সমস্ত রাক্ষসীরা শিকারে বেরিয়ে গেল। তারা সারাদিন রাজপ্রাসাদেই থাকে, রাত হলে শিকারে যায়। তখন কিছু রাক্ষসী শুধুমাত্র রাজপ্রাসাদে থেকে পাহারা দিচ্ছিল। বাকি সবাই দল বল নিয়ে বেরিয়ে গেল। রাজপুত্র সেই সুযোগকে কাজে লাগাল। রাজবাড়ির বিভিন্ন কক্ষে গিয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকল কোন কক্ষে রাজকন্যা আছে। রাজপুত্র কিছুক্ষণের মধ্যে পেয়ে গেল রাজকন্যার কক্ষটি। দেখল একটি সোনার পালঙ্কের ওপর রাজকন্যা শুয়ে আছে। রাজকন্যাকে দেখে রাজপুত্রের চিনতে অসুবিধে হল না, কারণ রাজকন্যাই একমাত্র মানুষ, বাকি তো সব রাক্ষসী। তাই রাজকন্যাকে দেখতে পেয়ে রাজপুত্র চুপি চুপি পা টিপে টিপে তার কক্ষে গেলেন এবং রাজকন্যাকে বললেন, আমি এসেছি তোমার পিতার কাছে অনুমতি নিয়ে তোমাকে নিয়ে যেতে। পিতার কথা শুনে রাজকুমারী খুব খুশি হলেন। তিনি অনেক কান্না করছিলেন, কিন্তু রাজপুত্র বললেন কান্না না করতে, খুব তাড়াতাড়ি তারা ফিরে যাবে রাজকুমারীর দেশে। কিন্তু রাজকুমারীকে এখন একটু সাহায্য করতে হবে। কোনো মতেই রাক্ষসীদের বুঝতে দেওয়া চলবে না। তাদেরকে এই রাজ্য থেকে যে কোনো প্রকারে বাইরে বেরোতে হবে। রাজকুমারী রাজপুত্রকে তখন বলল, রাক্ষসীদের রাজা হল একটি দৈত্য। সেই দৈত্যর আকার অদ্ভুত। সে অর্ধেকটা মানুষ এবং অর্ধেকটা পশুর মতো দেখতে। অর্ধেক পশু রূপে সে কখনো বাঘ হয়, কখনো ভাল্লুক হয়, কখনো বা সিংহ হয়। কিভাবে সে কখন আক্রমণ করবে কেউ বলতে পারে না। রাজকুমারীর বুদ্ধি ছিল প্রবল। সেও প্রচুর চেষ্টা করছিল কিভাবে তার পিতার কাছে ফিরে যাওয়া যায়। তাই সে ওই দৈত্যটিকে খুব ভালো করে নজরে রেখেছিল। সে জানতে পেরেছে দৈত্যের ঘরে একটি মুক্তমালা আছে। সেই মুক্তমালার মধ্যে রাক্ষসীদের প্রাণ থাকে। সেই মুক্তমালার মুক্তগুলোকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে এই পুরো রাক্ষস রাজত্ব বিনষ্ট হবে। মুক্ত ভেঙেই এই রাক্ষস রাজ্যের বিনাশ করা সম্ভব। রাজপুত্র খুবই খুশি হয়ে রাজকুমারীকে ধন্যবাদ জানালেন এই এত বড় তথ্য দেওয়ার জন্য। রাজপুত্র এরপর পা টিপে টিপে সেই দৈত্যর ঘরে গিয়ে পৌঁছালেন। দৈত্য তখন ছিল না, শিকারে বেরিয়েছিল। সে তো বুঝতেও পারেনি কোনো মানুষ তার রাজ্যে আসতে পারে।
রাজপুত্র তাড়াহুড়ো করে খোঁজাখুঁজি শুরু করে দিলেন। দেখতে দেখতে কয়েক মুহূর্তের মধ্যে তিনি একটা বাস্ক খুঁজে পেলেন, যেটা ছিল হীরের বাস্ক। সেই বাস্কের মধ্যেই ছিল মুক্তোর মালা। মুক্তোর মালা পেয়ে রাজপুত্র পায়ে করে মুক্তোগুলোকে পিষে দিলেন। ভেঙে গেল সব মুক্তো। দাউ দাউ করে জ্বলে উঠল রাক্ষস রাজ্য। রাজকুমার তাড়াতাড়ি রাজকুমারীর কক্ষে ছুটে এলেন, তার হাত ধরে ছুটতে লাগলেন। কিন্তু তখন হঠাৎ রাজকুমারের মনে পড়ে গেল বৃদ্ধা ওই মহিলার কথা। সে বলেছিল ওই জলে ভরা শিশি আনতে। রাজপুত্র তো সেই শিশি নিয়ে ফিরতে পারে না। এদিকে দাউ দাউ করে জ্বলছে রাক্ষস রাজ্য। তারা যদি তাড়াতাড়ি বেরোতে না পারে, তারাও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সব রাক্ষসরা জ্বলতে শুরু করেছে। সে তখন রাজকন্যাকে বলল, তুমি কি জানো এখানে কোথায় কুয়ো আছে? তার মধ্যে আছে বালতি, তার মধ্যে আছে শিশি। রাজকন্যা বলল, হ্যাঁ আমি জানি। এই রাজপ্রাসাদের উত্তরে একটি বাগান আছে, সেখানেই কুয়োটি আছে। রাজকুমারী তাড়াতাড়ি রাজপুত্রকে নিয়ে সেই কুয়োর কাছে গেল। রাজপুত্র সেই কুয়োর নিচে তাড়াতাড়ি করে নেমে গেল। একটা লম্বা সিঁড়ি করা ছিল। সিঁড়ি বেয়ে নেমে গিয়ে সে বালতির মধ্যে শিশিটি রাজপুত্র হাতে করে তুলে নিল এবং তাড়াতাড়ি উপরে উঠে এলো। তারপর রাজকুমারীকে নিয়ে ছুটতে থাকল। ছুটতে ছুটতে তারা সেই রাজপ্রাসাদের থেকে বেরিয়ে এলো। আরো ছুটতে থাকল রাজকুমারীকে নিয়ে রাজপুত্র। তখন দাউ দাউ করে জ্বলছিল রাক্ষস রাজ্য। আর কয়েক মুহূর্তের দেরি হলেও তারা হয়তো জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। সে ততক্ষণ নদীর সামনে চলে এসেছিল রাজকুমারীকে নিয়ে। সুতরা তাড়াতাড়ি রাজপুত্র আবার নদীতে ফেলে দিল। সেতু তৈরি হতেই ঘোড়ায় চাপিয়ে নিল রাজকুমারীকে। তারপর টকবক করে ঘোড়ায় করে দুজনে চলে এলো। বরফের পাহাড়গুলো তখন আর নেই। পাহাড় আছে কিন্তু বরফ নেই, গলে জল হয়ে গেছে। রাজকুমারীকে নিয়ে তাই আসতে কোনো অসুবিধেই হল না রাজপুত্রের। রাজপুত্র মরুভূমিটি অতিক্রম করার নিয়ে চিন্তা করছিল, কিন্তু দেখল সেই মরুভূমি রাক্ষস রাজ্যের মায়া কাটার সাথে সাথে সবুজ মাঠে পরিণত হয়েছে। রাজপুত্র তাই দেখল আর কোনো চিন্তা নেই। সে শেষমেশ এসে দাঁড়াল সেই পর্বতমালার কাছে, যেখানে ছিল গভীর নদী, আর পর্বতমালার ওপরে ছিল বৃদ্ধা মহিলাটি। পর্বতমালার ওপরে রাজপুত্র পৌঁছে গেল নিচে রাজকন্যাকে দাঁড় করিয়ে রেখে। বৃদ্ধা মহিলাটিকে গিয়ে তার সব জিনিস এবং ওই শিশিটি হাতে দিল। বলল, মা, আমি কথা রেখেছি। আমি রাজকন্যাকে ফিরে পেয়েছি, আর আপনার জন্যই শিশিটি এনেছি। বৃদ্ধা মহিলাটি খুব খুশি হল। সেই শিশির জল পান করল। কয়েক মুহূর্তের মধ্যে সে তার সাথে থাকা আরো দুটি মেয়ের মতোই সুন্দরী হয়ে গেল। এরপর রাজপুত্রকে সে বলল, সে এক অভিশাপে এইরকম বৃদ্ধার মতো দেখতে হয়ে গেছিল। আজ সে অভিশাপ মুক্ত হল ওই পবিত্র জল পান করে। ওই পবিত্র জলের শিশি নদী রাজ্যের থেকে রাক্ষসরা চুরি করে এনে রেখেছিল, আর ওই জল খেলেই সে অভিশাপ মুক্ত হতে পারত। সে তো এই জল আনতে পারেনি, রাজপুত্র তার জন্য এনেছে। এরপর সত্যি পরিচয় জানতে পারল বৃদ্ধা মহিলা রাজপুত্র। তারা হলো পরী। 3 বোনই 3 পরী। তারা পরীরাজ্যের থেকে এই গভীর নদীর সামনে এসে ঘুরে বেড়াত। এই নদীর জল তাদের খুব প্রিয় ছিল, সেটাই তারা খেতে ভালোবাসত। এক দুর্ঘটনার জন্য, এক মুনির অভিশাপে সে এইরকম বৃদ্ধার মতো দেখতে হয়ে গেছিল, এবং মুনি বলে গেছিল যদি কেউ রাক্ষস রাজ্যের থেকে সেই নদী রাজ্যের জল উদ্ধার করে এনে দিতে পারে, তাহলে তা পান করলেই সে আবার আগের মতো চেহারা ফিরে পাবে, তার যৌবন ফিরে পাবে। রাজপুত্র অনেক খুশি হল। সে বৃদ্ধা মহিলাটির উপকার করতে পেরেছে। এখন আর অবশ্য সে বৃদ্ধা নয়, সে পরী। পরীদের উপকার করে। পরীরা এরপর আকাশে উড়ে গেল। রাজপুত্র রাজকন্যাকে নিয়ে রাজার কাছে ফিরে এলেন। রাজা রাজকন্যাকে দেখে খুব খুশি হলেন, আর স্বয়ংবর সবার প্রয়োজন হল না। রাজকুমারী তো এমনি রাজপুত্রের প্রেমে পড়ে গেছিলেন। রাজারও খুব পছন্দ হল রাজপুত্রকে। এরপর আর কি, রাজপুত্রের আর রাজকন্যার কিছু বছর পরে বিয়ে হয়ে গেল। তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।